অনেক জনপ্রিয় মানুষ যারা নানাভাবে জনপ্রিয় হয়েছেন তারা সংসদে বসারও চেষ্টা করছেন এবং মনোনয়ন ফর্মও এর মধ্যে কিনেছেন। তার মধ্যে একজন আছেন আমাদের আশরাফুল আলম সাইদ, যাকে আশরাফুল আলম সাইদ বলে কেউ চিনবেন না, তার নাম হচ্ছে হিরো আলম। তিনি জাতীয় পার্টি থেকে মনোনয়ন প্রত্যাশী। হিরো আলম, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং স্বাগত জানাই একাত্তরে বাংলাদেশ সংযোগে। আপনি যে অবস্থার মধ্যে আছেন, আপনার মনে হয় একজন সাংসদ হওয়ার মতো সকল যোগ্যতা আপনার আছে? দেখুন, যোগ্যতা কয় ধরনের আছে আমি জানি না, মানে স্বপ্ন দেখে বেশি। যেমন ধরেন ভারতের মোদির কথাই বলি, উনি ছিল চার দোকানদার, উনি কিভাবে প্রধানমন্ত্রী হলেন? আমাকে আপনি মাশরাফির কথা বলে, উনি তো ক্রিকেট খেলেন, উনি কিভাবে জীবনে রাজনীতিতে আসেন, উনি কিভাবে স্বপ্ন দেখেন? আমাকে মমতাজ, উনি হলে গায়িকা ছিলেন, উনি কিভাবে হলে গায়িকা থাকে আপনি স্বপ্ন দেখেন? তো মানুষ স্বপ্ন দেখতেই পারে, তা আমি স্বপ্ন দেখলে দোষ কোথায়? আপনি মনে করেন যে নরেন্দ্র মোদী যখন চা বিক্রি করতেন, তারপরে তার রাজনৈতিক ইতিহাস কি আপনি জানেন, কেমন করে সে প্রধানমন্ত্রী হয়েছে? হ্যাঁ, অবশ্যই আপনি পড়তে দেখে বলছি আর কি। মানুষের তো মনে স্বপ্ন যদি না থাকে তারা কিন্তু একদিন যাবে। আচ্ছা, আপনার স্বপ্ন, জি আপনার স্বপ্ন হচ্ছে সাংসদ হচ্ছেন। আপনি মাশরাফির কথা বলছেন, মাশরাফি যে লেভেলের মানুষ, মাশরাফি আমাদের ক্রিকেটের রাজা এবং তাকে পুরো 16 কোটি মানুষ শ্রদ্ধা করে এবং তার প্রতি যে শ্রদ্ধা পুরো জাতি ধরে রেখেছে, আপনি মনে করেন যে মাশরাফি স্বপ্ন দেখতে পারলে বা মাশরাফিকে প্রয়োজন হলে আপনিও কেন দেখতে পারবেন না? বিষয়টি এরকম। জি, আচ্ছা, আপনি স্বপ্ন দেখতে চান, কিন্তু আমি যখন সাধারণ মানুষ হিসেবে, আপনি কি ভাবেন যে সাধারণ মানুষরা আপনাকে কতখানি চায়? না, মানুষ মনে করেন না চাইলে। আচ্ছা, আমি জিরো থেকে হিরো হলাম কিভাবে? আচ্ছা, আমি হলাম নেগেটিভ পজিটিভ, আমি বুঝলাম। তাহলে আমাকে জনপ্রিয়তা আপনি এত শীর্ষে নিয়ে আসে কে আনছে? জনগণ নাকি? আচ্ছা, জনগণ নিয়ে আসছে। জনগণ নিয়ে আসছে কারণ আপনি কি মনে করেন জনগণ যে কারণে নিয়ে আসছে, আপনি সেখানে অনেক ভালো ব্যক্তিত্ব বা সিরিয়াস মানুষ বা ভালো কিছু করেছেন এর জন্য জনগণ আপনাকে নিয়ে আসছে, নাকি আপনাকে নিয়ে এক ধরনের মজা করা যায় এর জন্য নিয়ে এসছে? আমার প্রতিভা থেকে আমাকে এ জায়গায় নিয়ে আসে। মজা করা এটা ঠিক, মজা মানুষ করতেই পারে। আচ্ছা, মজা মানুষ করতেই পারে, কাজে সেই ক্ষেত্রে আপনি জনপ্রিয় নিজেকে মনে করছেন হিরো আলম? আপনি মনে করছেন যে আপনি জনপ্রিয়, এই কারণে আপনি সংসদ নির্বাচনে দাঁড়াতে পারবেন? জি। আচ্ছা হিরো আলম, আপনার কাছে আমি আসতে চাই, আরো কথা আপনার সাথে আছে। আমাদের সাথে আমরা আবারও একটুখানি হিরো আলমের কাছে যেতে চাই, কারণ আমরা তার কাছ থেকে জানতে চাই। হিরো আলম, যে বিষয়টি আপনি বলছিলেন যে মজাটা করেও মানুষের জনপ্রিয়তা অর্জন করা যায়। আপনি জানেন মানুষ আপনাকে নিয়ে মজা করে, কিন্তু তারপরেও আপনি জনপ্রিয়। কিন্তু মজা করে জনপ্রিয়তা অর্জন করা একজন মানুষ, জাতীয় সংসদ তো ভীষণ রকমের সিরিয়াস একটা জায়গা, পবিত্র জায়গা, সেখানে আইন প্রণয়ন হয় সাধারণ জনগণের জন্য। আপনি মনে করেন যে সংসদ ভবনটা মজা করার জায়গা? আপনি মজা কারা করে বলেন তো? যারা মনে জীবনে কিছু করতে পারে না তারা মজা করে। আমার আপনি পেছন ছাড়া দেখছে আমাকে যারা মজা করে, আমি কোন জায়গা থেকে কত দূর আইছি, মজা করে কেন তারা বলেন তো? আমার তো চেহারাটা যদি মনে মাশরাফির লাগানো স্মার্ট হলে না হয়নি কি, আপনি হলে 7 ফুট লম্বা হইতাম, তাহলে কিন্তু আর মজা করলে না হয়নি। যোগ্যতা কয়েকজনে কয় জায়গাতে আছে, যোগ্যতা ব্যক্তি সবাই আপনি সংসদে না, সংসদে যাওয়ার জন্য যোগ্যতা আমাদেরই সেটা ব্যর্থতা যে সংসদে যাওয়ার জন্য নিদেন পক্ষে যে যোগ্যতার জায়গাগুলো আমরা এখনো পর্যন্ত পুরোপুরি সঠিকভাবে ঠিক করতে পারিনি। আপনি যে জায়গাটাতে আছেন, আপনি মনে করেন আপনি স্বপ্ন দেখেন যে আপনি সংসদে যেয়ে বসবেন। আপনি আসলে মনে করেন যেসব ঝানু রাজনীতিবিদ আছে, বছরের পর বছর কাজ করেছে এবং নিজের জায়গায় কাজ করেছে, দেশ নিয়ে ভাবে, সকল কিছু নিয়ে ভাবে, তাদের পাশাপাশি দাঁড়িয়ে আপনি সংসদ ভবনে বসতে পারবেন সংসদ সদস্য হিসেবে? অবশ্যই। মানুষও মনে করেন সুযোগ না দিলে মানুষ কিন্তু একটা দিক শিখতে পারবে না। আমি একটু হলেও কিন্তু শিখে এত দূর আছি। আর আমি ওই জায়গায় সংসদে বসবো, তার দলে কোনো অভিজ্ঞতা কোনো কিছু তৈরি না হয়, তাহলে কিন্তু এত দূর আমি রিস্ক নিতাম না। আর যেনারা মনে করেন আজকে দলে এত সংসদ সদস্যদের এত কিছু যদি বোঝে, তাহলে দেশে আজকে আর এরকম হতো না। এত যারা বেশি বোঝা পড়তে পারে দেখে আজকে সংসদে এই অবস্থা। আর আমরা একটু কেবল বোঝা শিখতেছি দেখে আমাদেরকে, আমরা একটু সত্যি কথা বলি আর সাদা মনে চলে, এটাই আমাদের দোষ। আজকে প্রতিটা সংসদ সদস্যের কথা সবার নামে রিপোর্ট আছে, কারণ মানে একের জন্য আমার নামে কটা রিপোর্ট আছে দেখেন তো এখন পর্যন্ত?
আপনি বলছেন যে সুযোগ না দিলে কেউ তো বড় হতে পারে না। সুযোগ তো আপনাকে দেওয়া হয়েছিল, আপনি নির্বাচন করেছেন, সেটাতে হেরেছেন। কারণ আপনি তো তখনই আপনার বোঝার কথা যে জনগণ আপনাকে এই জনগণের নেতা হিসেবে মানতে রাজি নয়। আপনি একটা জায়গায় জনগণকে মজা দেন, আনন্দ দেন, সেই জায়গাটাতে আপনি ঠিক আছেন। তাহলে কেন আপনার আবার মনে হচ্ছে যে যে ইউনিয়ন পরিষদ বা জেলা পরিষদ কোথাও হয়তো আপনি নির্বাচনে দাঁড়িয়েছিলেন, এত ছোট একটা নির্বাচনে আপনি কারো কাছে পাত্তা পাননি, আপনি জাতীয় সংসদের মতো একটা জায়গায় আপনার মতো মানুষ একজন মনোনয়নপত্র কেনা মানে যারা বড় রাজনীতিবিদ, যারা আসলে দেশটাকে একটা জায়গায় নিয়ে যেতে চান, তাদের জন্য একটুখানি খারাপ লাগা তৈরি হতে পারে, এটা আপনার মনে হয়নি? না, কি কারণে মনে হয়নি? মনে করেন তখন তো আপনি ভোট করে শোনেন, আপনি তখন ভোট করছে আপনি এককভাবে ভোট করছে মনে করেন। আর যখন মনে করেন ভোট মনে করেন দলীয়ভাবে ভোট আছে, ওই টাইমে যারা দলীয়ভাবে ভোট করছে তারা মনে করেন পাস করছে। আমি তো স্বতন্ত্র হিসেবে ভোট করেছি, আর আমি ভোট করেছি মাত্র 16 ভোটে। আর তখন তো আমার কোনো জনপ্রিয়তা ছিল না, শুধু আমার এলাকা, তখন তো আমি স্টারও হচ্ছিলাম, তখন কিছু হয়েছিলামও না। এখন মনে করেন যে আপনার অনেক জনপ্রিয়তা হয়েছে? অবশ্যই জনপ্রিয়তা অর্জন না করলে মনে করেন এত মনে করেন আমাকে হয়েছে কেন, এত লোক মানে নির্বাচনে এলো, তাদেরকে নিয়ে মাথা ব্যথা নাই, আমি আসলাম আমাকে নিয়ে কেন মাথা ব্যথা? অবশ্যই আমি জনপ্রিয়তা বেশি তাদের চেয়ে। সবাইকে নিয়ে আমাদের মাথা ব্যথা আছে। হিরো আলম, আপনি যদি অনুষ্ঠানে থেকে থাকেন, আমরা কথা বলছিলাম রোকেয়া প্রাচী অনেকদিন যাবত তার পরিবারও রাজনীতির সাথে যুক্ত, তারপরেও তাকে আমরা জিজ্ঞেস করেছি যে কেন তাকে রাজনীতিতে আসতে হবে। অষ্টম সংসদে আমি যখন স্পিকার ছিলাম, এর শেষের দিনে পার্লামেন্ট রিজলভ করার সময় যে বক্তৃতা দিয়েছিলাম, আমি শেষ করেছিলাম ভলটিয়ারকে কোট করে। 17th century philosopher Voltaire, power tends to corrupt and absolute power corrupts absolutely. এই কথাটা আমি বলেছিলাম। তখন আওয়ামী লীগ গণতন্ত্র থেকে দেশকে ওয়ান পার্টি রুলে আনা যায়, আমরা দেখেছিলাম। সেই ওয়ান পার্টি রুল থেকে গণতন্ত্রতে আনার কত কষ্ট আমাদের যে হয়েছিল, সেই জন্য it was a warning to Awami League that you have got more than 2/3 majority in the parliament. It is a big power and it corrupts absolutely. কথাটা সত্য হয়েছে। কেন সত্য হয়েছে? এই আমলের, আওয়ামী লীগের আমলের টাইমে যত খুন খারাপি হত্যা হয়েছে, ব্রিটিশ আমল থেকে শুরু করে পাকিস্তান আমল এবং আজকের আমল পর্যন্ত এত খুন খারাপি হয় নাই। গুম বলে একটা কথা পেনাল কোর্টে আছে, কিন্তু এই গুম সেই গুম না। গুম হয়ে যায়, 5 দিন 7 দিন 10 দিন থাকে, তারপরে পাওয়া যায়। আওয়ামী লীগের টাইমে গুম হয়েছে সালাউদ্দিন, আমাদের স্ট্যান্ডিং কমিটি মেম্বার। আমাদের সময় গুম হয়েছে নাম করা ইলিয়াস আলী, সিলেটের নেতা, চৌধুরী আলম। এদের আজকেও পাওয়া যায় নাই। কাজেই যদি এই সরকার টিকে থাকে, তাহলে আবার হত্যা, আবার গুম থাকবে। গণতন্ত্র, only key to democracy, only key to keep the people in peaceful condition is democratic way of life. ডেমোক্রেসি বলে কোন জিনিস আজকে দেশে নাই। দেশে আইনের শাসন বলে কোন জিনিস নাই। সমস্ত দেশটাতে ঘুষ ভরে গেছে। স্কুলের মাস্টারের জন্য ঘুষ, পিয়নের জন্য ঘুষ, যে কোনো সরকারি চাকরির জন্য ঘুষ, বেসরকারি চাকরি যেগুলোতে সরকারের কিছু আছে সেখানে ঘুষ। এবং আওয়ামী লীগ চায়, তারা গায়ের জোরে করতে চায়। কাজে এই যে আইনের শাসন, এটা একেবারেই নষ্ট হয়ে গেছে। এটাকে ঠিক করতে হবে এবং এটাকে আমাদের এই লয়ারদের সাইডেই ঠিক করতে হবে। আজকের যিনি আমাদের প্রধান অতিথি আছেন, one of the best lawyers of the world, ইনশাআল্লাহ ঐক্য প্রক্রিয়া চলছে। আমাদের যে ফ্রন্ট হয়েছে এই নির্বাচনে, 1954 সালে এক ফ্রন্ট হয়েছিল, সরকারের সম্পূর্ণরূপে তছনছ করে দিয়েছিল। 1954 সালের পরে আজকে নির্বাচন হচ্ছে। এই নির্বাচনে
ইনশাআল্লাহ যে ঐক্য ফ্রন্ট হয়েছে তখন যুক্ত ফ্রন্ট, এবার ঐক্য ফ্রন্ট, এই ঐক্য ফ্রন্টের মাধ্যমে এরা সম্পূর্ণরূপে তলিয়ে যাবে বাংলাদেশের মাটির থেকে। তাদের যে ক্ষমতা, সেই ক্ষমতা চিরকালের জন্য শেষ হয়ে যাবে। এই বক্তব্য রেখে যদি গণতন্ত্রকে রাখতে চান, আইনের শাসনকে রাখতে চান, দেশের সার্বভৌম লাভ রাখতে চান, তাহলে এই সরকারকে আমাদের হটাতে হবে। আমি এজ এ সিনিয়র লয়ার যখন আর্গুমেন্ট করি, অনেক কোর্টে আমি বলেছি যে অবস্থা জুডিশিয়ারির আজকে করে তুলেছে তারা, তাতে আমরা কেঁপে যাই। আমি অনেক সময় বলেছি, I can hear the rolling sound of crumbling of this building. This building will crumble if democracy is not established, if rule of law is not kept in peace. Then there will be no democracy, no rule of law, and sovereignty will be questioned. And to get rid of this, we shall have to get rid of this government. And to get rid of this government, to defeat the government in the next election with the help of the people, and the leading part has to be played by these lawyers. Thank you very much, my friends. আমার একটা কথা তো শুনবে। সুপ্রিয় দর্শক, চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনকে টিপ দিতে ভুলবেন না কিন্তু সবাই। ধন্যবাদ।